This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শতরূপ কোথাও কি ধামাচাপা বা আড়ালের চেষ্টা নয়, যে প্রশ্ন কিন্তু বারবার করে উঠে এসেছে। দেখুন, দেবাংশু যে কথাটা বললো, এটা ঘটনা হাসপাতাল থেকে ফোন করার সময় অনেক সময় মৃত্যুর খবর সরাসরি বলেন না, বাড়ির লোককে খুব অসুস্থ, আপনারা এক্ষুনি আসুন, এগুলো বলেন, এটা ঘটনা। কিন্তু আবার এইটাও ঘটনা যে যখন মৃত্যুর খবরটা বলছে তখন মৃত্যুর কারণটা মিথ্যে বলে না, ভুল বলে না। একজন মানুষ যদি ফাইনালি জন্ডিসে মারা যায় তাহলে কেউ বাড়িতে ফোন করে বলে না যে কলেরায় মারা গেছে। তেমন কেউ যদি খুন হয়ে থাকে বাড়িতে ফোন করে, তার যাতে শুনতে একটু ভালো লাগে বাড়ির লোকের, যাতে মৃত্যুর খবরটা খুব আনন্দদায়ক হয়, তার জন্য বলে না যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। অতএব এই সমস্ত ফালতু কথা বলে লাভ নেই, পরিষ্কার এখানে ঘটনা লোকানো হয়েছে। দেবাংশু যে কথাটা বললো এটা ঘটনা যে আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করে যেই ফোন করে থাক না কেন তার সামনে আসা দরকার। কিন্তু ঘটনাটা হচ্ছে 4 দিন যখন কলকাতা পুলিশ তদন্ত করেছে তখনও সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে খোঁজার কোনো চেষ্টা করা হয়নি, এবং তারপরে যখন আজকে এতদিন ধরে সিবিআই তদন্ত করছে, সিবিআইও কোনো চেষ্টা করছে না। আমরা সন্দীপ ঘোষকে নিয়ে এত আলোচনা শুনছি, কিন্তু সত্যি কথা বলতে এই বাড়ির লোককে ফোন করে যে অ্যাসিস্ট্যান্ট সুপার এই কথাটা বলেছেন তাকে নিয়ে না পুলিশ না সিবিআই কেউ কোনো মাথা ঘামাচ্ছে না। কেন? এটা আমাদের কাছে যুগপৎ রহস্য। কেন প্রথম দিন থেকে মেয়েটির বাবা মা বলে আসছে যে অ্যাসিস্ট্যান্ট সুপারের অফিস থেকে আমাদেরকে ফোন করে বলা হয়েছিল, এবং তারা ঠিক যেটা বলেছিলেন অক্ষরে অক্ষরে তারা যে সত্যি কথা বলেছিলেন, কোনো মিথ্যে কথা বলেনি। আমার অভিজ্ঞতা আছে, আমি নাম করবো না, তৃণমূলেরই এক মুখপত্র রিজু ঘোষাল, মানে আমি নাম করবো না বলতে আমি চ্যানেলের নাম করবো না, আমার সামনে বসে বলছে বাবা মাকে প্রায় মিথ্যেবাদী বলে ইন্ডিকেট করে, যে আদৌ যে ফোন এসেছিল তার তো কোনো প্রমাণ নেই, তার তো কোনো রেকর্ড নেই। আজকে রেকর্ড সামনে এসছে, মেয়েটির বাবা মাকে ওরা মিথ্যেবাদী সাজানোর চেষ্টা করেছে, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে তারা মিথ্যে কথা বলছেন না। আজকে ইন্দিরা মুখার্জি বলে এই পুলিশ অফিসার, এনার লজ্জা করে না আজকে তিনি আবার এই ঘটনাটাকে নিয়ে সামনে এসছেন? কদিন আগে সেমিনার রুমের ঘটনা নিয়ে মিথ্যে কথা বলতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন। উনি বলেছিলেন নাকি সাদা চাদর দিয়ে একটা জায়গায় কর্ডন করা ছিল, মেয়েটির বাবা মা বলে দিয়েছে আদৌ কোনো কিছু কর্ডন করা ছিল না। এই কদিন আগে মিথ্যে কথা বলতে গিয়ে ধরা পড়েছেন, আজকে সে ভদ্রমহিলা আবার প্রেস কনফারেন্স করছেন। চক্ষু লজ্জা বলে কোনো জিনিস নেই। তিনি আজকে বলছেন যে নতুন করে কোনো ঘটনা এগুলো আমরা আগে জানতাম, ভালো কথা, আপনারা জানতেন, কিন্তু জেনে আপনারা করেছেনটা কি? এবং শুভ্র, আমি শেষ যে কথাটা বলবো এখানে, দেখো প্রশ্নটা হচ্ছে না একটা ফোন ওনাদের কাছে গিয়ে আত্মহত্যা বলেছিল না খুন বলেছিল, প্রশ্নটা সেইটা না। আমাদেরকে মনে রাখতে হবে একসঙ্গে একাধিক ঘটনা ঘটেছিল। একদিকে যখন মেয়েটির বাড়িতে ফোন করে মৃত্যুটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল, মেয়েটির বাবা মা আসার পরে মেয়েটির মুখ দেখতে দেওয়া হয়নি, সেমিনার রুমে মাছের বাজার বসে গেছে কিন্তু মেয়েটির মাকে তখনও ঢুকতে দেওয়া হচ্ছে না, ওনারাই বলেছেন। তারপরে টালা থানায় বসিয়ে রেখে তাদেরকে না জানিয়ে বডিকে সোদপুরে রওনা করে দেওয়া হলো। ততক্ষণে তৃণমূলের লোকাল কাউন্সিলার তার বাড়িতে গিয়ে উপস্থিত, তারা তড়িঘড়ি করে বডিটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। এক সেকেন্ড, এমনকি থানার তোমরা সেই শ্মশানের যে ডোম তারও এখন বক্তব্য সামনে এসছে, তার সামনে আরও 2টো মৃতদেহ ওয়েটিংয়ে ছিল। তড়িঘড়ি করে তৃণমূলের নেতারা সেই মৃতদেহগুলোকে টপকে এই মৃতদেহটাকে পুড়িয়ে দিল যাতে দ্বিতীয় কোনো পোস্টমর্টমের সুযোগ না থাকে। সব কিছু মিটে যাওয়ার পরে ভোরবেলা যে বডি পাওয়া গেছে তার জন্য রাত্রির 11:15টার সময় গিয়ে এফআইআর করা হলো, যেটা নিয়ে সুপ্রিম কোর্টের জাস্টিস পর্যন্ত বলেছেন যে 30 বছরের জীবনে আমি কোনোদিন এই ভূমিকা পুলিশের দেখিনি। এই সব কিছু ঘটনা, তারপরে 14 তারিখ রাত্রিবেলা সেই সেমিনার রুমকে ভাঙচুর করার চেষ্টা, তারপর রিপেয়ারিংয়ের নাম করে তার পাশের ঘরটাকে ভাঙচুর করে ক্রাইম সিন নষ্ট করার চেষ্টা। সুতরাং এই আমি যেটা বলার চেষ্টা করছি তা হচ্ছে এই ফোন কলটাকে তো আলাদা করে দেখলে চলবে না। এই ফোন কলটা এবং এই যাবতীয় সব কিছু ঘটনা একসাথে এটা প্রমাণ করছে যে কোনো কিছুকে আড়াল করার চেষ্টা হচ্ছিল। আচ্ছা বলো, এই যে ভিডিওটা তোমরা এখন দেখাচ্ছ, যে ক্লিপটা দেখাচ্ছ সেমিনার রুমের ভিডিও, তুমি বলো তো একটা মৃতদেহ পাওয়া গেছে, এই সন্দীপ ঘোষের আইনজীবী সেই ঘটনাস্থলে কি করছে, সেখানে কি করছে, তার কি কাজ আছে সেখানে? সুতরাং এই যে গোটা কভার আপের ঘটনাটা, দেখো আজকে তৃণমূল সমালোচনা করতে গেলে বানতলার কথা বলে, ধানতলার কথা বলে, অন্যান্য জায়গার কথা বলে। এটা ঘটনা, যেখানেই এরকম কোনো ঘটনা ঘটবে বিরোধী পক্ষ সরকার পক্ষের বিরুদ্ধে প্রশ্ন তুলবে, কিন্তু সেই প্রশ্নটা হয় সরকারের গাফিলতি, পুলিশের গাফিলতি, দোষ ত্রুটি এইগুলোকে নিয়ে। কিন্তু আজকে যে সরাসরি সরকারের এবং পুলিশের ধর্ষককে আড়াল করার প্রমাণ পাওয়া যাচ্ছে, আজকে যে এই প্রশ্ন উঠছে যে সরকার তোমার, শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, এইটা কেন প্রশ্নটা উঠবে? প্রশ্ন অনেক, তার উত্তর খোঁজার আমরা চেষ্টা করব না। প্লিজ দেবাংশু, অনেকের কাছে যেতে হবে, শক্তিদার কাছে আসবো। শক্তিদার ঠিক এই জায়গায়, এবং যে অডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং যা আমরা ইতিমধ্যেই তার বাবা মার যে বক্তব্য উঠে এসেছিল, যেখানে প্রশ্ন তোলা হয়েছিল, একদম শেষের যে বক্তব্যটা সেখানে যদি দেখেন যে যিনি ফোন করছেন তিনি কিন্তু বলছেন যে আমরা এখানে অনেকে রয়েছি, চলে আসুন, এ কথাও কিন্তু বলেছেন শক্তিদা। তার মানে কি কোথাও ধামাচাপা দেওয়ার প্রসঙ্গ উঠে আসছে না? দেবাংশু, প্রথমেই তোমাকে বলি যে তুমি আমার নামটা শক্তি মৈত্রর জায়গায় মিত্র করেছো, এটা একটু কারেকশন করে নাও। দেবাংশু কোনো কথা এখনো বলেনি। দেবাংশু সরি, শিলাদিত্য, বলুন, ঠিক আছে, শিলাদিত্য, ওটা মৈত্র করে নাও। প্রথম কথা হচ্ছে একটা খুব ক্লিয়ার কথা, একদম টোটালি ব্যাপারটাকে অন্য দিকে টার্ন করাবার একটা রাজনৈতিক বলো, প্রশাসনিক বলো, সরকারের বলো, টেম্পারিং না, টোটাল
টোটাল দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার একটা স্ট্রেট চেষ্টা করা হচ্ছে। স্ট্রেট চেষ্টা করা হচ্ছে এই কারণেই, আজকে যে অডিও ক্লিপের ভাইরালটা তোমাকে দেখানো হলো, অ্যাসিস্ট্যান্ট সুপার আজকে এতদিন পর 4 দিন রাজ্য সরকারের পুলিশ দেখেছে, এতদিন সিবিআই দেখছে, 9th আগস্ট ঘটনা ঘটেছে, আজকে 29th আগস্ট। বাংলার মানুষের একটাই ডিমান্ড, উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচারটা চাই। কতগুলো জায়গায় ধোঁয়াশা ব্যাপার হয়ে আছে, তুমি চিন্তা করো। বাবা মাকে বলা হচ্ছে যে একজন ডক্টর ডিউটি করছেন, তিনি রাত্রি 2টোর সময় তাকে বলা হলো অসুস্থ, তারপরে বলা হলো গুরুতর অসুস্থ, কখনো বলা হচ্ছে তার নিউরো প্রবলেম আছে, তারপরে বলা হলো মারা গেছে। কোনো দিন এইভাবে কোনো মেসেজ কোনো দিন কোনো হসপিটাল থেকে পাঠানো হয় না। 2 নম্বর কথা হচ্ছে তাদেরকে তালা থানায় বসিয়ে রাখলো, বসিয়ে রেখে বডিটাকে পাঠিয়ে দেওয়া হলো যেখানে মানে বডিটা পোড়ানো হয়েছে। তার আগে 2টো কিউ ছিল, সেই 2টো কিউকে স্টপ করে দিয়ে, এবং যেহেতু ওই জায়গাটা তৃণমূল অধ্যুষিত জায়গা নাটাগড়, সেখানকার কাউন্সিলর পৌঁছে গেলেন, কাউন্সিলর পৌঁছে গিয়ে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হলো। তাহলে একটা কথা আমি যেটা জানতে চাই, আমার এটা প্রশ্ন, রাজনীতির ঊর্ধ্বে, আমি কংগ্রেসের মুখপত্র, আজকে সন্দীপ ঘোষের ব্যাপারটা কি? দুয়ারে সিবিআই এর মতো হয়েছে। আজকে 13-14 দিন রোজ সিবিআই যাচ্ছে, উনি সকাল থেকে রাত্রি পর্যন্ত বিবৃতি দিচ্ছেন, বাড়ি চলে আসছেন সেজে গুজে। তার লয়ার ওই ঘটনাস্থলে কি করছিল? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।